শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। প্রত্যেক দিনই তিনজন নতুন চরিত্রের সঙ্গে আপনাদের আলাপ হয়। আজও আলাপ করব এরকম তিনজন নতুন মা লক্ষ্মীর সঙ্গে। আসুন আলাপ করে নিই। সবার আগে ডেকে নিই তাদের। প্লিজ ওয়েলকাম। নমস্কার দিদি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কি খবর? খবর ভালো দিদি। বাবা প্রচুর হাসছে, কাকলি হিম করে হাসছে। হ্যাঁ, খুব আনন্দ হয়েছে। হ্যাঁ দিদি, আনন্দ তো হয়েছে। সান বাংলার মঞ্চে খেলতে এসেছি, আনন্দ হবে না? সে তো বটেই। শুরু করি আলাপ করা। পোডিয়ামে চলে এসে সবাই। ছোট করে আগে তিনজনের সঙ্গে আলাপ সেরে নিই একটু। প্রথমে তোতা। নমস্কার দিদি, আমার নাম তোতা বিশ্বাস। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে এসেছি। আমি সাধারণ একজন গৃহবধূ। গৃহবধূকে সারাদিন বাড়িতে যা কাজ করতে হয়, কোনো সাধারণ মানুষের কাজ সেটা নয় ভাই। তো সাধারণ গৃহবধূ বলবে না, জাস্ট বলবে আমি গৃহবধূ। ঠিক আছে? প্রত্যেক গৃহবধূ এক একজন অসাধারণ। তো তুমিও তাই, মনে রাখবে এটা। ওকে, ঠিক আছে। এরপর আসি আমার মা লক্ষ্মী নাম্বার 2 এর কাছে। নমস্কার দিদি। আমি কাকলি দত্ত। আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে এসেছি, অঙ্গনওয়াড়ি কর্মী, এবং আমার নিজস্ব একটা লেডিস টেলার্স আছে। লেডিস টেলার কি বানাও? আমি সমস্ত রকম ফ্যাশনেবল ড্রেস বানাই, আপনার কুর্তির থেকে চুড়িদার, তারপরে আমাদের বিষ্ণুপুরে বিভিন্ন নাচের স্কুল আছে, সেই স্কুলের অ্যানুয়াল ফাংশনের ড্রেস, এমনি ড্রেস, স্কুল ড্রেস। মানে তুমি একাধারে শিল্পী এবং এন্টারপ্রেনার। খুব ভালো। এবার আমার মা লক্ষ্মী নাম্বার 3। নমস্কার দিদি। নমস্কার। আমি আলোর শহর চন্দননগর থেকে এসেছি। আলোর শহর চন্দননগর। আচ্ছা, আলোর শহর, সে তো বটেই। আমি একজন হাউস ওয়াইফ, মানে গৃহবধূ। সংসার সামলে মেয়েকে দেখে এখন আমি সেলাইয়ের কাজ করি। বাড়ি বাড়ি গিয়ে ফলস পিকো অর্ডার, ব্লাউজের অর্ডার, এগুলো নিই। আচ্ছা। আর আবির টাবির বানাই অকেশনালি। আবির সেগুলো নিজে বানাও? সেলও করি। বাহ। আর তাছাড়া ফেব্রিক করি, অর্ডার নিই, ফেসিয়ালের কাজ করি বাড়ি বাড়ি গিয়ে। তো ছোট ছোট আলাপ হলো, আর একটু ডিটেলে পরে শুনবো তোমাদের জীবনের গল্প। তাহলে তিনজনকে নিয়ে শুরু করি আজকের ফার্স্ট রাউন্ডের খেলা, টাকার খনি। টাকার খনি এসে গেছে, তোমাদের পছন্দের খেলা। তোমার নাম তোতা কে রাখলো? তোতা ছোটবেলায় যে ডাক্তারকে দেখাতাম উনি রেখেছিলেন আমার নামটা। আচ্ছা, ডাক্তারের নাম রেখেছে? হ্যাঁ। কি সুন্দর মিষ্টি ব্যাপার হতো না আগেকার দিনে। তোমার জীবনের গল্প একটু বলো তোতা। দিদি, আজ যে আমি এখানে আসতে পেরেছি, এটা আমার সব থেকে বড় আনন্দের দিন। এটা একটা স্বপ্ন ছিল। কেন? ফোনে দেখতাম, দেখে ভালো লাগতো, আমারও ইচ্ছা হতো। কারণ আমি মানসিকভাবে সুস্থ না। কেন? আমার 2018 সালে বিয়ে হয়, তার 1 বছরের মাথায় বাবা হঠাৎ ব্রেন স্ট্রোকে মারা যায়। সাত দিনের মাথায় ঠাকুমা মারা যায়। এসব নানান টেনশনে আমি সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে যাই। আচ্ছা। এবার কলকাতায় একজনকে দেখাতাম, উনি কাউন্সিলিং করতে বলে। আমি একজনকে কাউন্সিলিং করাতাম, কিন্তু ওখানে কোনো উন্নতি হয়নি। উন্নতি যে হয়নি সেটা তুমি নিজে বুঝতে পারতে না? বাড়ির লোক বুঝতে, হাজবেন্ড বুঝতে পারতো সেটা। তার মধ্যে আমি সেন্সেস হয়ে যেতাম বারে বারে। 8 নম্বর কেন হয়ে যেত? হ্যাঁ। আচ্ছা। কলকাতায় দেখানোর পর পরিস্থিতি কোনোভাবেই উন্নতি হয়নি। হাজব্যান্ড আমাকে ব্যাঙ্গালোর নিয়ে যায় করোনার মধ্যে। আমরা ওখানে 10 দিন মতো ছিলাম। ওখানে যাওয়ার পর আমার আরও একটা রোগ ধরা পড়ে, ফ্যাটি লিভার। ব্যাঙ্গালোরের ডাক্তার বলে দিয়েছিল যে আমি কোনোদিন মা হতে পারবো না। কেন? এই সমস্যাটা হলে, মানে ওষুধ যদি বন্ধ করা হয় তাহলে আরও বেশি খারাপের দিকে যায়। আচ্ছা, আর ওই ওষুধটা প্রেগন্যান্সির সময় চলে না ওটা। সেই সময় ওষুধটা বন্ধ ছিল। বন্ধ থাকাকালীন আরও বেশি খারাপ, মানে বাচ্চা হওয়ার পরে আরও বেশি খারাপের দিকে যাই আমি ওটা। তোমার বেবি হয়েছে? হ্যাঁ, 1.5 বছরের একটা ছেলে আছে আমার। আচ্ছা।
এরকমভাবেই চলছে। আর আজ যে আমি এখানে আসতে পেরেছি এটা আমার জীবনের একটা ভীষণ বড় একটা আনন্দের দিন, কারণ আমার মতো পেশেন্টরা সচরাচর ঘর থেকেই বেরোয় না, কারোর সঙ্গে কথা বলতে ভালোবাসে না, যেটা আমার ক্ষেত্রে হতো। কিন্তু তুমি যে নিজে এগুলো বলছো তো তার মানে তো তুমি এটা কাটিয়ে উঠেছো, কাটিয়ে উঠেছি, এখন অনেক ভালো আছি আমি। ভেরি গুড। ছেলেকে নিয়ে সুখে, হাজবেন্ডকে নিয়ে সুখে সংসার করছি। বাহ, তোমার বর এসছে? হ্যাঁ, আজকে কোথায়? এসছে। আপনার নাম কি? আমার নাম তন্ময় বিশ্বাস। তন্ময়, সত্যি বলবো তন্ময়, এরকম কিন্তু সচরাচর হয় না যে বিবাহিতা স্ত্রীর এরকম একটা সমস্যা। বিয়ের কতদিন পর থেকে এই সমস্যাটা হয়? 1 বছর পর থেকে। 1 বছরের মধ্যে। তো আপনাদের কি দেখাশোনা করে বিয়ে? দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। আরে বাবা, এক্ষেত্রে তো আরোই বেশি, মানে আনফরচুনেট বাট ট্রু, লেট আস অ্যাকসেপ্ট দ্যাট, যে আগেই প্রথম সিদ্ধান্ত হচ্ছে বাপের বাড়ি পাঠিয়ে দাও, এই ঝামেলা আমি নেব না। এটাকে তো ঝামেলা হিসাবেই ধরা হয়, কিছু মনে করো না তো। তা আমি ফ্যাক্ট বলছি যে এরকম সচরাচর হয় না যে এইভাবে সাপোর্ট করে তার পাশে দাঁড়িয়ে থাকা সারাক্ষণ, মানে তো তার থেকে আপনার জন্য একটা হাততালি হওয়া উচিত তন্ময়, সিরিয়াসলি। যারা দেখছেন আশা করি বুঝতে পারছেন কি বলছি। আর এটা যেরকম আমাদের শারীরিক সমস্যা হয়, মানসিক সমস্যাও সেরকমই একটা সমস্যা। ডাক্তার দেখালে, প্রপার চিকিৎসা করলে সেটাকে অ্যারেস্ট করা সম্ভব, সেটাকে সারিয়ে তোলাও সম্ভব। আর তুমি নিজেই তার নিদর্শন। ভেরি গুড, থ্যাংক ইউ। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? আমি যদি 1 লাখ টাকা দিতে, কারণ আমার পেছনে তো প্রচুর টাকা খরচা, যদি আমি হাজবেন্ডের হাতে তুলে দিতে পারি এটা আমার সব থেকে একটা বড় পাওয়া হবে। কিছু যদি দিতে পারি। আর তারপর একটা বাচ্চা আছে, তার জন্য কিছু ভবিষ্যতে, কিছু বাচ্চার জন্য রাখবে, কিছু তোমার বরকে দেবে, তোমার নিজের চিকিৎসার চালানো। ভেরি গুড, থ্যাংক ইউ ম্যাডাম। প্রথম খেলাটা খেলে নি তোমার সঙ্গে, চলে এসো। চোখ বন্ধ। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুলতে থাকো। ওঠেনি কিছু, আবার তোলো, চেষ্টা করো। পড়ে যাবে, সাবধানে, টেবিল থেকে পড়ে যাবে। উঠছে না, আরেকটু, একবারে তুলে ফেলো। হ্যাঁ, উঠছে, ভেরি গুড, ভেরি গুড। একবারে তুলে ফেলো, অনেকক্ষণ ব্যালেন্স থাকবে না, টাকার নোটের ওয়েট নেই। হ্যাঁ, গুড, ভেরি গুড, এই তো ভেরি গুড, হচ্ছে। হ্যাঁ, নাইস। বলছে 500 গুলো তোলো, দেখবে কি করে ও কোথায় 500 কোথায় 200, কোনো মানে হয়? উঠছে, তোলো। আর একটু টাকাগুলো নিজের কাছে নিয়ে এসো। হ্যাঁ, ওটা নিচের দিকে বেলচার মতো করে মারো, ভালো করে তুলে নাও, একবারে ফাট করে তুলে নাও অনেকগুলো। হ্যাঁ, এরম করলে উঠবে। হ্যাঁ, গুড, হচ্ছে, তোলো, ভেরি গুড। ঘন্টা বেজে গেছে। 500, 1000, 1500, 2620, 40, 50, 60, 70, 80। वाह 2880। এবার কাকলির কাছে আসি। কাকলি অঙ্গনওয়াড়ির কাজ করো বলছিলে, আবার লেডিস টেলার শপ আছে তোমার, নিজেই সমস্ত করো। হ্যাঁ। কিভাবে শুরু হলো তোমার এই কর্মজীবন? দিদি, প্রথমে বলি, আমি যখন 19 বছর আমার বয়স, তখন আমি সংস্কৃত অনার্স নিয়ে আমি ফার্স্ট ইয়ারে তখন পড়ছি। আচ্ছা। যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমাদের ইলেকট্রিক ছিল না, মানে এতটাই গ্রাম থেকে আমি এসেছি আর কি। 19 বছর বয়সে আমার কলেজ ছিল সোনামুখী কলেজ, বাঁকুড়া জেলারই একটা গ্রাম সোনামুখী। তা সেখান থেকে আমার কলেজ ছিল, আর টিউশনিটা পড়ার জন্য, আমি সংস্কৃত অনার্সটা পড়ার জন্য আমি বিষ্ণুপুরে আসি। তা বিষ্ণুপুরে হঠাৎ করে আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হয় ওখানে। তা আমার 3 মাসের মাথায় আমার বিয়ে হয়। বাবা রাগ করে আমার বিয়ে দিয়ে দেয়, 2-4 জনকে ডেকে আসর করে দেয়। দেখছে যদি আবার বাড়ির থেকে চলে যায় তাহলে পরের বোন, আরও 2 জন বোনের বিয়ে দিতে সমস্যা হবে, তার জন্য ওর সাথে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে রিয়েলাইজ করেছিলাম যে আমি কি করলাম। তা তখন তো আর করার কিছু নেই, তখন হাজব্যান্ডের রোজগার কম। তা আমার হাজব্যান্ড, আমি দেখলাম ও পারবে না, তখন সেকেন্ড ইয়ারেই আমি পড়াশোনাটা স্টপ করি ওখানে। তারপর আমি 19 বছর বয়সেই মা হয়ে যায়।
19 বছর বয়সে প্রেগনেন্সি আসে, 20 বছর বয়স যখন আমি পড়েছি তখন আমি মা হয়ে গেছি। তা সেই ছেলে যখন 5 বছর বয়স হয় তখন আমি একদিন ভাবি যে আমার বন্ধু বান্ধবীরা যারা আমার থেকে রেজাল্ট কম ছিল সবাই তারা তখন হাই স্কুলে কলেজে চাকরি করছে, আমি তখন বেকার। তখন হাজব্যান্ডকে বলি যে আমি কিছু করতে চাই। ও বললো হ্যাঁ কিছু করো। তখন আমি আধুনিক টেলারিং বিজ্ঞান কলেজ থেকে ফার্স্ট ডিভিশন নিয়ে সেলাইয়ের কোর্স কমপ্লিট করি এবং কোর্স কমপ্লিট হওয়ার পর দিদি 1 বছরের মাথায় আমি 2টো চাকরি একসাথে পাই, ভোকেশনাল টিচার হিসাবে এবং এই ICDS-এর কাজ। তখন হাজব্যান্ড বলে যে এটাই করো, এটা এক সকালের কাজ, তাহলে তোমার সেলাইয়ের কাজটা বজায় থাকবে। আমি রাত 2:30 3টে পর্যন্ত কাটিং করতাম, আবার সকালবেলা উঠে আমি ডিউটিতে জয়েন করতাম। আমি কিন্তু ওই ICDS-এর আমার কাজ এবং আমার সেলাইয়ের কাজ আমি দুটোই চালিয়ে যাচ্ছি এবং ওই দুটো কাজ চালিয়ে যাচ্ছি এবং নিজে কিছু উন্নতি করতে পারছি। আমার গ্রামের যে মেয়েরা আছে, আমার পাড়ার 12 জন মেয়েকে আমি আমার ওই আধুনিক টেলারিং বিজ্ঞান কলেজ থেকে আমার স্যারের কাছ থেকে আমি কোর্স করার জন্য ওদেরকে ইন্সপায়ার করেছি যে তোমরা ওখান থেকে কোর্স করো, তোমরাও আমার মতো একজন দর্জি, পাকাপোক্ত দর্জি হতে পারবে। তারাও কিন্তু আজকে পার মান্থ কিছু টাকা করে রোজগার করছে এবং খুব ভালোভাবেই কাজ করছে। আমার এমন সময় আমি সেলাই শিখেছি দিদি, যে সময়টায় সেলাই মেশিন মানে যে সপ্তাহের থেকে আমি সেলাই করছি শিখছি সেই সপ্তাহের থেকে আমি লোকের অর্ডার নিচ্ছি। মানে আমার যিনি স্যার ছিলেন উনি আমার পারিবারিক অবস্থাটা বুঝে উনি জামাগুলো বানাতো, চুড়িদারের জামাগুলো, প্যান্টগুলো আমাকে দিয়ে বানানো করাতো। তখনকার আমার প্রথম দিনের রোজগার ছিল 9 টাকা। সেই সময় আমি সেলাই মেশিন কিনবো, আমার একটা কুবভার ছিল, সেটা পয়সা জমিয়েছিলাম আমি 4000 সামথিং কিছু, 4200 এরকম, কিন্তু সেলাই মেশিনের দাম ছিল 7000 সামথিং। বাকি টাকার জন্য আমি বাবার কাছে ফোন করে কান্না করি যে বাবা আমার বাকি টাকারই সেলাই মেশিনটা কিনতে পারছি না। বাবা 3500 টাকা আমাকে পাঠান, ওই 7500 টাকা দিয়ে আমি একটা সেলাই মেশিন কিনি এবং দিদি ওই সেলাই মেশিনটা কেনার পর থেকে আমার হাতে টাকা আসতে শুরু করে। সেই তো প্রথম বছর আমার মনে আছে আমি 90 টাকা মজুরিতে আমি ব্লাউজ তৈরি করতাম। আমি যে স্কুল করব দিদি, আমি আপনাদের মঞ্চে বসে বলে যেতে চাই, যদি কোনো মেয়ে আমার স্কুল থেকে সেলাই শেখে, যদি তার সামর্থ্য না থাকে আমি বিনা পয়সা তাকে সেলাই শেখাবো এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো যাকে তাকে দাঁড় করানো। ফ্যান্টাস্টিক, খুব ভালো। আর যদি এখানে 1 লাখ টাকা যেত কি করবে? খুব তাড়াতাড়ি সেলাই স্কুলটা করার ইচ্ছে আছে দিদি। আমি টাকার জন্য এখনো পেরে উঠছি না, কারণ আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের কীরকম স্টাইপেন্ড দেওয়া হয় আপনারা নিশ্চয়ই জানেন, যেটার ম্যাক্সিমামটাই আমার সংসারে খরচা হয়ে যায়, ছেলের পড়াশোনা আছে। খুব ভালো, 1 লাখ টাকা পেলে তোমার সেলাই স্কুলটা করবে, তাই তো? গুড। তাহলে খেলাগুলো ভালো করে খেলতে হবে। চলে এসো, ফার্স্ট খেলাটা শুরু করি। বন্ধ করে নাও। রেডি কাকলি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু টাকাগুলো নিজের দিকে টেনে নাও। একবারে টাক করে চালিয়ে দাও। হ্যাঁ, তাহলে অনেকগুলো টাকা একসঙ্গে উঠে যাবে। আর একটু টেনে নাও, চলে গেছে, দূরে চলে গেছে টাকাগুলো। আর একটু হাত দিয়ে না, খুন্তি দিয়ে এবার নিচে কোদালের মতো চালিয়ে একবারে তুলে নাও। ওকে, $200, $400, $600, $70, $80, $90, $510, $1510। অঞ্জনার সঙ্গে ছোট করে আলাপটা হয়েই গিয়েছিল, বড় করে আলাপটা, ও তো অনেক কিছু করে, ওর সঙ্গে একটু বড় করে আলাপ করতে হবে। খেলাটা সময় হয়ে যাচ্ছে, তাই খেলাটা আগে খেলে নি, তোমার সঙ্গে একটু পরে আড্ডা মারব। ওকে, চলে এসো। আর চোখ বন্ধ। চলো অঞ্জনা, তোমার 1 মিনিট সময় শুরু
এখন ওঠেনি এখনো। টেনে নাও, কাছে টেনে নিয়ে, হ্যাঁ একবারে একবারে এক ঝটকায় অনেকটা তুলে নাও, এক ঝটকায় অনেকটা তুলে নাও, অতক্ষণ তো ব্যালেন্স থাকবে না টাকার। একবারে আর একটু টেনে নাও, কাছে টেনে নাও টাকাগুলোকে। অনেক দূরে দূরে অনেক টাকা আছে, আরো দূরে আছে, আরো, হ্যাঁ কাছে টানো, কাছে টানো। হ্যাঁ এবার নিচে খুন্তি চালিয়ে, ইয়েস ভেরি গুড, তোলো, গুড গুড গুড, হচ্ছে হচ্ছে। একসঙ্গে অনেকগুলো তোলার চেষ্টা করো, হলো না, আরেকবার আরেকবার আরেকবার, আরেকটু নিচের দিকে খুন্তিটা চালিয়ে এক ঝটকায় তোলো। ও 200, 300, 400, 450, 500, 550, 600, 1000, 30, 40, 50, 60, 70, 80, 1080 অঞ্জনা স্কোর ফার্স্ট রাউন্ডে। অঞ্জনা একটু তোমার কথা ভালো করে বলো। ম্যাম, হাউসওয়াইফ থেকে মানে গৃহবধূ থেকে যে জার্নিটা সেটা প্রচণ্ড মানে ডিফিকাল্ট ছিল, কারণ মেয়ে 7 মাসে ডেলিভারি হয়, মানে প্রিম্যাচিওর। হ্যাঁ, আর তারপরই একটার পর একটা প্রিম্যাচিওর বেবি, মানে প্রথমে জন্ডিস, তারপর নানা রকম প্রবলেম শুরু হলো। কোনো রকম ওর মিক্সিতে বাটা বা কোনো রকম বেটে কোনো জিনিস খাওয়ানো যায় না, গেলে ওটা পেটে ব্যাকটেরিয়া হয়। 70-80 হাজার পোকা যেটা পেটে হয়, সেটা একদম মানে যখন মাস্টার্ড অয়েলের মতো পটিটা হয়, তখন আবার হসপিটালাইজড করে ডাক্তার দেখানো, এটা চললো, মানে এরকমভাবে তো চলছে। সারাদিনে মোটামুটি 30-40 বার বমি। মানে যেটাই খায়, মানে জল খেলেও বমি, মানে সকালবেলা এখনও ঘুম থেকে উঠে বমি থেকে স্টার্ট হয় এখনো, মানে প্রথমে বমি, তারপরে ব্রাশ, তারপরে হয়তো আবার কিছু খাওয়ালাম, তারপর আবার একটা বমি, তারপর আবার কিছু খাওয়ালাম, মানে না খাইয়ে। এখন 10 বছর এই যে এসছে। হ্যাঁ, ও হ্যালো, হাই, ওর নাম কি? সোমাশ্রী মুখার্জি। সোমাশ্রী, ঠিক আছো? ভালো আছো? গুড, আচ্ছা। আমরা থাকতাম ব্যাঙ্গালোরে, বাবার কর্মসূত্রেও ব্যাঙ্গালোরে ছিলাম। এবার ওখানে থেকে নো ওয়ার্ক নো পে, বাবার মানে রেলে সার্ভিস করতেন, কিন্তু দীর্ঘদিন ধরে প্যারালাইসিস হয়ে যাওয়ার জন্য তখন নো ওয়ার্ক নো পে। তখন আমি কাজটা শুরু করলাম, মানে ফেব্রিকের অর্ডারগুলো, যেগুলো শাড়িতে সাদার ওপর বা চাদরের ওপর, ওইটা করতাম, গ্লাস পেন্টিং করতাম। এগুলো বিয়ের আগে হাতের কাজ ছিল। তো তারপরে 2012-তে বিয়ে হয়, 2014-তে মেয়ে হয়। তো তারপরে এরকম চললো। মেয়ে রিসেন্টলি 2টো সার্জারি হয়েছে। মানে মুখটা ঠিক এত বড় হয়ে যেত আর লাল হয়ে যেত। তো ডাক্তারকে দেখালাম, তখন ডাক্তার বলছে মামস হয়েছে। তো আমি বললাম 15 দিন অন্তর মামস, 7 দিন অন্তর মামস। তো এরকম করে দেখাতে দেখাতে তখন বাবাকে বললাম, বাবা এইটা কীরকম, এই যে এরকম মামস হয়েছে বলছে। তারপরে হঠাৎ করে নানা রকম রোগের নাম বললো, এটা ওইটা সেটা করে, বড় বড় রোগ, যেগুলো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে সেটা করা অসম্ভব। তারপরে বললো কানে পর্দা ফুটো হয়ে গেছে। ভেলোরে যখন গেলাম তখন বললো ওর কানের কোনো সমস্যা নেই, ওর নাকের আর গলার গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে, শ্বাসনালীটা ছোট হয়ে গেছে, মানে ওই দুটো মিডিলে একদম ইয়ে হয়ে গেছে, সরু হয়ে গেছে। তখন নাকের গ্ল্যান্ড গলার গ্ল্যান্ডটা ওর সার্জারি। হ্যাঁ, হাজব্যান্ড হোটেলে আছে সেফ পোস্টে। তো যা স্যালারি পায় সেটাতে ঘর ভাড়া দিয়ে মেয়েকে ট্রিটমেন্ট করা একটা অসম্ভব হয়ে যাচ্ছে। তখন আমি বললাম, দেখো আমাকে একটা সেলাই মেশিন কিনে দেবে। বললো কোথা থেকে পাবো এখন আমি?
বাপের বাড়ি বর্ধমানে, আমি ওখান থেকে সেলাই মেশিনটা কিনি। আচ্ছা, তারপরে ঠিক পুজোর 6 মাস আগে থেকে ওই অর্ডার ধরতে শুরু করলাম, মানে যে দোকানে দোকানে যেগুলো তো শাড়ি বিক্রি হয়, পুজোর সময় যখন হয় তখন প্রায় আমি নিজেও ভাবতে পারিনি আমার প্রথম রোজগার 10,000 টাকার ওপর হয়েছে। আরে বাবা, তারপরে ওর নিজেরও চিন্তা ভাবনা আছে ডাক্তারি হওয়া। হ্যাঁ, ডাক্তারি পড়বে, নাহলে ক্রিমিনাল অ্যাডভোকেট হবে। এটাই চাই। 1 লাখ টাকা জিতলে আজকে কি করবে? অবশ্যই আমি মেয়ের জন্য আগে দেখব, আর তাছাড়াও একটা ফুড স্টল খোলার ইচ্ছা আছে হাজবেন্ডের জন্য, যাতে মানে দুজনে মিলে চালাতে পারি। ভেরি গুড। এইবার গানের রাউন্ড শুরু করব 3 জনকে নিয়ে। গানে গানে লক্ষ্মী লাভ। চলেছে খুঁজে ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায়, কার সাথে মুখ বুঝে। হাঁপিয়ে গেছে। কি কাকলি কি হাঁপিয়ে গেছো একটুতেই। আরো অনেক দৌড়তে হবে গো, এমন দৌড়বো না যে আশেপাশের 5-6 গ্রামের লোক আমাকে ধরতে পারবে না। কেউ ধরবে। কার কাছে যাব আমি? অঞ্জনা অঞ্জনা সবথেকে দি। কম স্কোরে আছে। প্রথম গানের জন্য প্রথম ক্লু, 1500 টাকার জন্য শুনবো অডিও ক্লু।